নমস্কার। বাইরের উত্তাপ, পারদের উত্তাপ চরচর করে চড়ছে এবং এই পারদের উত্তাপ চড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচনের উত্তাপটাও চড়ছে। আর এর সঙ্গে আরেকটা উত্তাপও চড়ছে, কি বলুন তো? আইপিএল চলছে। কেন আমি এই ক্রিকেট, রাজনীতি সব কিছু নিয়ে বললাম? ক্রিকেটে যারা খুব শক্তিশালী দল তারা সবসময় আলোচনার একেবারে সামনের সারিতে চলে আসে, কিন্তু যারা একেবারে নিচ থেকে খেলাটা শুরু করে, ক্রিকেটটা ভীষণ আনপ্রেডিক্টেবল, তারা কখন কিভাবে একেবারে সামনে চলে আসবে তা কিন্তু বলা যায় না। একেবারে বেহালা পশ্চিমের আমি সেই রকমই একজনের সাথে কথা বলবো এই মুহূর্তে। বেহালা পশ্চিমের লড়াই মানেই কার্যত সব জায়গায় লড়াই মানেই রাজ্যের শাসক দল এবং অন্যতম বিরোধী দল বিজেপিকে ধরা হচ্ছে। কিন্তু কেউ বা কোনো প্রার্থী এমন থাকে যাকে হয়তো আপনারা আনপ্রেডিক্টেবল ভীষণই, কিন্তু সে যে কখন কিভাবে এই ধরনের প্রার্থীরা এগিয়ে আসতে পারে তা কিন্তু বলা যায় না। আমি যে জায়গায় রয়েছি, আগে আমার সঙ্গে যিনি অতিথি রয়েছেন তার সঙ্গে তো পরিচয় দেবই, কিন্তু তার আগে তার পেছনে যে ব্যানারটি রয়েছে সেখানে যে বার্তাটা দেওয়া হচ্ছে, ভারতের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, ঈসাই সবাই আমরা ভাই ভাই। স্বপন দাস আমাদের সঙ্গে রয়েছেন, পরিচিত মুখ, তার কারণ ইতিমধ্যেই ওর ইউটিউব চ্যানেল অনেক জনপ্রিয় এবং এর পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক সচেতন একজন মানুষ এবং বেহালা পশ্চিমের নির্দল প্রার্থী, প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে। স্বপন, প্রথমেই তোমাকে নির্বাচনে, মানে বিধানসভা ভোটের এত একটা বড় আঙ্গিক নির্বাচনে দাঁড়াবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, তাও আবার নির্দল প্রার্থী হয়ে। সবার আগে জানতে চাইবো, যারা তোমার কন্টেন্ট দেখে, তুমি কন্টেন্ট ক্রিয়েটার, তুমি কন্টেন্ট করো, কিন্তু সবসময় তোমার কন্টেন্টে তুমি শাসক দলের সমালোচনা করো, তথ্যভিত্তিক সমালোচনা করো, সেই সূত্র ধরেই কি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানো? মানে কেন আমি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালাম, আমি এই প্রশ্নটা। মানে নির্দল প্রার্থী, আমি আগে বলে রাখি আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ। প্রচার চলছে। নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত, এটা নিয়ে প্রত্যেকেই আমাকে প্রশ্ন করে যে আপনি নির্দল প্রার্থী হিসেবে কেন দাঁড়ালেন। আমি যখন প্রচারে যাচ্ছি তখনও বহু মানুষ আমাকে একই প্রশ্ন করেছেন, আমি উত্তর একটাই দিয়েছি। আপনারা বেহালা যে প্রার্থী তালিকা আছে, সেই প্রার্থী তালিকা এখনও পর্যন্ত যা জেনেছেন তালিকাটা একটু ভালো করে পড়ে নিন, নামগুলো পড়ুন। নামগুলো পড়ার পর জিততে পারে আর উপযুক্ত বেহালার ভূমিপুত্র, এই তিনটে সম্ভাবনা কার ক্ষেত্রে হতে পারে, কোন প্রার্থীর ক্ষেত্রে জিততে পারে বেহালার ভূমিপুত্র এবং রাজনৈতিকভাবে যিনি গোটা বেহালাকে চেনেন, জানেন, এই রকম যে কোন প্রার্থী হতে পারে। আপনারা সেই প্রার্থীদের মধ্যে যাকে মনে করবেন যে এই তিনটে শর্ত তার ক্ষেত্রে প্রযোজ্য এবং তিনি বেহালার জন্য সার্ভিস দিতে পারবেন, আমার মতো করে বেহালাটা চেনেন, বেহালায় জিততে পারবেন, যদি বেহালার মানুষ বিরোধী ভোটটা একত্রিত হয় তাহলে জিততে পারবেন, এই রকম সম্ভাবনা যার আছে তাকে আপনারা ভোট দিন। আর সেটা আমি মনে করি নির্দল প্রার্থী হিসেবে সেই সম্ভাবনা আমার, তাই আমি এইটা বেছে নিয়েছি। প্রার্থী দেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, পুরো কনফিডেন্ট, একদম কনফিডেন্ট, 100% কনফিডেন্ট। এবং এটা কোনো ওই লোক দেখানো বা মানুষকে বলছি তা নয়। আমি আজকে এই দুদিন ধরে টানা প্রচার চলছে, মানুষের যে সমর্থন, সেই সমর্থন আমাকে আরও বেশি কনফিডেন্ট করে তুলছে যে আমি বুঝতে পারছি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমি মানে আপ্লুত সব রাজনৈতিক দলের কর্মীরা এসে হাত মেলাচ্ছে। আমি এটা তো মানে আমার কাছে একদম অপ্রত্যাশিত যে অন্য রাজনৈতিক দল তারা দেওয়াল লিখছে, হাত মেলাচ্ছে, অন্য রাজনৈতিক দল তারা তাদের প্রার্থীকে নিয়ে র্যালি বের করবে, আমি ঢুকে পড়েছি, আমি জানতাম না, সেখান থেকে যাচ্ছি, তারা দৌড়ে এসছে, সেখানকার মণ্ডল প্রেসিডেন্ট দৌড়ে এসছেন আমার সঙ্গে হাত মেলাচ্ছেন। এরকম ঘটনা ঘটছে, অন্য রাজনৈতিক দলের লোকজন, তাদের সাথে কথা হচ্ছে, অনেকের আশীর্বাদ নিয়েছি। এই বেহালায় যারা রাজনৈতিকগতভাবে যারা এখনও আছেন, যারা বেহালাকে চেনেন, জানেন, যারা বেহালার প্রতিষ্ঠিত নেতা, তাদের প্রত্যেকেরই কাছে প্রায় আশীর্বাদ নিচ্ছি, নেব, আরও সকলের কাছে নেব, সবার কাছেই যাচ্ছি, সবার কাছেই আমি যে ধরনের রেসপন্স পাচ্ছি, এটা আমাকে আরও বেশি আত্মবিশ্বাসী করেছে। বেশ, আমরা স্বপনবাবুর সাথে কথা বলছি, সুতরাং তিনি কিন্তু ভীষণভাবে কনফিডেন্ট। আমি বেহালার ভূমিপুত্র, 127 নম্বর ওয়ার্ড, সম্ভবত 127 নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশনের, এবং বেহালার ভূমিপুত্র, এবং আমি বেহালাটাকে হাতের তালুর মতো চিনি, সুতরাং আমি কনফিডেন্ট জেতার বিষয়। স্বপনবাবু, আমি একটা করে আসি আপনার। আমি যদি বেহালা পশ্চিমের দিকে তাকাই, তাহলে বেহালা পশ্চিম একটা সময় যেমন বামেদের শক্ত ঘাঁটি ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বা তারও কিছুটা আগে থেকে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই অঞ্চলের বিধায়ক ছিলেন। আমি লাস্ট দুটো বিধানসভা নির্বাচনে চলে আসবো ফলাফলের ক্ষেত্রে। গত বিধানসভা নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায় 50,000-এর সামান্য কিছু বেশি ভোটের ব্যবধানে জিতেছেন। তার আগের বার ভুল না বললে 8,000-এর ব্যবধানে তিনি মাত্র জেতেন। এইবার পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট দেয়নি রাজ্যের শাসক দল, তার কারণ তার বিরুদ্ধে যা ঘটনা। আপনার বিরুদ্ধে মূলত প্রার্থী তৃণমূল কংগ্রেসের রত্না চট্টোপাধ্যায়। আপনি কিভাবে দেখছেন আপনার রত্না চট্টোপাধ্যায় প্রার্থীকে? দেখুন, রত্নাদির সম্পর্কে
ব্যক্তিগত রত্নাদি সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। আমি রত্নাদি প্রার্থী হিসেবে বলেছি, রত্নাদি বেহালা পশ্চিম পলিটিক্যাল রত্নাদি যদি বলেন, রাজনৈতিক রত্নাদির সম্পর্কে আমার একটাই বক্তব্য, রত্নাদি একদমই পলিটিক্যাল মানুষ নন। তিনি রাজনীতি করতে পারেন। শোভন চ্যাটার্জি গৃহিণী হিসেবেই তাকে লোকে চেনেন, তিনি কাউন্সিলর হয়েছেন, দ্যাট ইজ একটা ওয়ার্ডের কাউন্সিলর আছেন, এটা ঠিক আছে। কিন্তু রত্নাদি রাজনৈতিকভাবে তিনি যে খুব পরিপক্ক বা রাজনীতি তিনি বোঝেন, বা বেহালা পশ্চিম বিধানসভা, আমি সেদিনকেই দেখছিলাম উনি 126-এ গিয়েই বলছিলেন, নিজেই বলছিলেন যে আমি 125, 126, 127, 128, 129 এই ওয়ার্ডগুলো আমি চিনিই না, আমি জানিই না এখানকার। আমি বাচ্চুকে জিজ্ঞেস করছিলাম এই রাস্তাটার নাম কি, ওই রাস্তাটার নাম কি। আমি এটিকে এই জায়গাটা ধরেই আমি বলবো রত্নাদির সাথেই আমার মূল লড়াইটা। কিন্তু রত্নাদি রাজনৈতিকগতভাবে একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে মানুষের যে এই মুহূর্তে বেহালাতে তুমি বলছিলে যে বামেরা এখানে রয়েছে, বামেরা স্বাধীনতার থেকে বামেরা এই বেহালায় জয়যুক্ত হয়েছে। প্রথম 2001 সালে এসে পার্থ চ্যাটার্জি এখানে জয়যুক্ত হয়, তার আগে 1995 সালে, আমি যদি খুব ভুল না করি, প্রথম বোরো হাতছাড়া হয়ে যায়, অর্থাৎ কংগ্রেস তখন দখল করে। তারপরে 98-এ তৃণমূল আসার পর থেকে বামেদের তো বেহালা হাতছাড়া। তো এইখান থেকে তৃণমূল কংগ্রেস যাদেরকে প্রার্থী করেছেন, বা বেহালা থেকে যারা প্রতিনিধিত্ব করেছেন, তাদেরকে আমরা দেখেছি রাজনৈতিকগতভাবে তারা অনেক বেশি সচেতন, মানুষ তাদেরকে সমর্থন দিয়েছেন, তিনি রাজনীতিটা বোঝেন। বেহালার উন্নয়ন নিয়ে তারা ফেলিওর, কিন্তু তারা এইগুলো বুঝতেন। তো আমি সেক্ষেত্রে আমার মনে হয়েছে রত্নাদি এই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী হিসেবে, ব্যক্তি রত্নাদি নয়, প্রার্থী হিসেবে আমার মনে হয়েছে যে তিনি উপযুক্ত নন। ফলে আমার রত্নাদির বিষয়ে আমার এটাই বলার। আর রত্নাদির বাকি আমার যে দেখেছি যে তিনি কর্পোরেশনের কাউন্সিলর একরকম, আর একটা বেহালা একটা নির্দিষ্ট বিধানসভা, ইভেন বেহালা পূর্বেও আমি দেখেছি রত্নাদি থেকেছেন সরকার তৃণমূল কংগ্রেসের, গোটা পুরো সবকটা কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, পুরসভা তৃণমূল কংগ্রেসের। ফলে বেহালার আলাদা করে রত্না চ্যাটার্জি এমএলএ হিসেবে বেহালায় আলাদা কোনো দাগ কাটতে পেরেছে বেহালা পূর্বে, আমার এটা মনেই হয়নি। আচ্ছা, এবং এটাই কি তাহলে প্রচার পর্বে বা নিজের জেতার বিষয় অনেকটা বেশি আত্মবিশ্বাসী যে রত্না চট্টোপাধ্যায় পূর্বে না হয়ে পশ্চিমে এসছেন এবং পশ্চিমের ওয়ার্ডগুলো তিনি চেনেন না, বা তিনি যেটা বলছেন এটাই কি স্বপনবাবুর ক্ষেত্রে বেশি অ্যাডভান্টেজ? আমার ক্ষেত্রে অ্যাডভান্টেজ একটাই, সেটা হচ্ছে যে বেহালার মানুষ এবার পরিবর্তন চাইবে। পরিবর্তনের পক্ষে গোটা বেহালা, পরিবর্তনের গোটা ভোটটা আমার ব্যালটেই পড়বে বলে আমি বিশ্বাস করি। কারণ পরিবর্তনের ভোটটা ভাগ হয়ে আছে বেহালাতে। যারা বাম মনস্ক মানুষ তারা বামকে ভোট দিচ্ছে, কারণ তারা পদ্মফুলে ভোট দেবে না, যেটা বেরিয়ে গেছে বামেদের বেরিয়ে গেছে। আর বাকি যে ভোটটা পড়ে আছে তার একটা অংশ তারা কিছুতেই পদ্মফুলে ভোট মারবে না, ফলে ওই ভোটটা ভাগই হয়ে থাকছে। আচ্ছা, মুসলিম এখানে 44,000 ভোট আছে। মুসলিমদের মধ্যে সবটাই যে একদম তৃণমূল কংগ্রেসকে খুব আহা করছে এরকম নয়, একটা বিরাট অংশের মুসলিম মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, কিন্তু তারা পদ্মে ভোট দেবে না, পদ্মে ভোট দেবে না। তাহলে সেখান থেকে যদি সিপিএম 4,000-5,000 ভোট কাটেও, তারপরেও প্রায় 39,000 ভোট, যেটা ওই মনসা পুজো করার মতো বা বাঁহাতে মনসা পুজো করার মতো মুসলিমরা ওই ভোটটা দিয়ে দেবে শেষ পর্যন্ত নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে। কারণ তারা এটা বুঝেছে যে তৃণমূলও বিপদ, ওই জলে কুমির ডাঙায় বাঘের মতো, তৃণমূল বিপদ। আবার বিজেপি আসলেও তো আমরা যদি কিছু হয় আমাদের কেউ বাঁচাবে না। তো ফলে তারা যে ভোটটা তৃণমূলকে দেবে না, সেই ভোটটা কিছুতেই বিজেপিকেও দেবে না। এই ভোটটা আমার এখানে আসবে, আমার কাছে আসবে, আমি এটা কনফিডেন্ট। এবং তৃণমূল কংগ্রেসের একটা বিরাট বিক্ষুব্ধ অংশ আছে, যে বিরাট বিক্ষুব্ধ অংশটা তারা নানান কারণে বিক্ষুব্ধ, নানান ইকুয়েশনে বিক্ষুব্ধ। সেই বিক্ষুব্ধ অংশটা কিন্তু তৃণমূল বিজেপিকে, তার একটা অংশ বিজেপিকে দিতে চাইছে, কিন্তু বড় অংশ বিজেপিকে দেবে না। তারা হয়তো শেষ পর্যন্ত নোটায় মেরে দেবে, এখানে মারবে ওখানে মারবে, ভোট দেবে না বা অন্য কিছু করবে, বা কিন্তু তারা বিজেপিকে দিতে চাইছে না বড় অংশটা। এই ভোটটা আমি পেতে পারি। এবং তার সঙ্গে হিন্দু ভোট, বেহালার যে হিন্দু ভোট, যেটা কনসলিডেট হিন্দু ভোটের বড় অংশ, বৃহত্তর অংশ আমাকে সমর্থন করছে। আমি রাস্তায় বেরিয়েও তার সমর্থন পাচ্ছি। আমি যেভাবে বিগত দিনে সরকারকে, যেভাবে তার যে সরকারের যে দুর্নীতি, তার যে সবকটা ইস্যুতে আমি যেভাবে সরব হয়েছি, তারা আমাকে বলেছে, স্যালুট জানিয়েছে আজকে বহু মানুষ, যে আপনার বুকের পাটা আছে, আপনি এভাবে লড়াই করেছেন, আপনি ওখানে পেরেছেন, রাস্তায় নেমেও লড়াই করতে পারবেন, আমরা এটা বিশ্বাস করি। ফলে এই সব কিছু নিয়ে আমি মনে করছি ওটাই আমার অ্যাডভান্টেজ। সব বিরোধী ভোট আমাকেই দিতে পারবে। বিরোধী ভোট যেটা ভাগ হয়ে আছে, এটা তৃণমূলের অ্যাডভান্টেজ ছিল, আমি আসাতে সব বিরোধী ভোটটা এক জায়গায় পড়বে, এটা এই জন্য আমি জিতবো।
নির্দল প্রার্থী বেহালা পশ্চিমের স্বপন দাস, তিনি কিন্তু ভীষণ কনফিডেন্ট, তিনি কিন্তু পুরো ক্যালকুলেশন করে তিনি বুঝিয়ে দিচ্ছেন এবং এর আগে তিনি তার একটা নিজের ভিডিওতেও সেই ক্যালকুলেশনটা তিনি রেখেছিলেন যে তৃণমূল, বিজেপি কিংবা সিপিএমের যে বিক্ষুব্ধ ভোটগুলো সেটা সবটাই নির্দল প্রার্থী হিসাবে ওনার পকেটে আসবে, এইটা উনি ভীষণভাবে কনফিডেন্ট। আপনার কন্টেন্টে বরাবরই দেখা গেছে আপনি রাজ্যের শাসক দলের বিভিন্ন বিষয়, প্রার্থী তালিকা প্রচার থেকে শুরু করে রাজ্যের শাসক দলের উন্নয়নের বিষয়, যে বিষয় বলুন না কেন রাজ্যের শাসক দলের আপনি কিন্তু সমালোচনা করে গেছেন এবং তথ্যভিত্তিক সমালোচনা করেছেন। শাসক দলের প্রতি রাগটা কোথায়? না, রাগ কিছু নয়। শাসক দল যদি কোথাও অন্যায় করে এখনও বলবো, এরকম কোনো ব্যাপারই নেই। শাসক দলের যদি দেখি যে শাসক দল দেখব যে অভয়ার এরকম একটা ঘটনা ঘটার পর সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশের ভূমিকা আমি দেখেছি। আমি দেখেছি অন্যান্য অনেক ইস্যুতে শাসক দলের যে কাজগুলো, সরকারি থাকার যে সুযোগ নিয়ে তারা যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে, বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে মানুষ, এগুলো দেখলে এইগুলোর প্রতিবাদ করতেই হবে। আমি মনে করেছি এগুলো প্রতিবাদ করা দরকার, তাই করেছি। এটা আগামী দিনে যেই করবে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করবো, এই প্রতিবাদটা আমার চলতেই থাকবে। আমি সবসময় স্রোতের উল্টো দিকে চলতে পছন্দ করি। আরে স্রোতে তো মলমূত্র ভেসে যায়, কিন্তু স্রোতের উল্টো দিকে চলাটাই তো কঠিন কাজ। আমি সেই কাজটা করছি, কোনো অসুবিধা নেই। আর বেহালা পশ্চিমের সব থেকে কঠিন কাজটা আমি করছি। আমার কিন্তু কোনো দল নেই, আমার সংগঠিত কোনো শক্তি নেই, আমার সঙ্গে আছে বেহালার অগণিত মানুষ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে গোটা বিরোধী ভোটটা, এই গোটা বিরোধী শক্তিটা আমার কাছে আছে। আমি সেটা নিয়ে সেই শক্তিতেই সেই বলে বলিয়ান হয়ে আমি লড়াইটা লড়ছি। আচ্ছা, এইবার আমি যদি ভুল না বলি, সাংবাদিক বা ইউটিউবার তারাও জায়গা পেয়েছে, পদ্মফুলেই তারা জায়গা পেয়েছে, খুব পরিচিত মুখ, তারাও জায়গা পেয়েছে। তারপরে আপনার ব্যতিক্রম হচ্ছে এটাই যে আপনি একেবারে নিজস্ব শক্তিতে, নিজস্ব কারিশমায় আপনি লড়ছেন। দীর্ঘদিন আমি যদি ভুল না বলি অঙ্কের শিক্ষকতা এবং তারপর সামাজিক সংগঠন নিয়ে কাজ করা, বেহালার মানুষের ঘরে 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 পৌঁছে যাওয়া। এবার যখন আপনি ভোট চাইতে যাচ্ছেন প্রার্থী হিসাবে, নির্দল প্রার্থী হিসাবে, আপনি যেটা বলছিলেন যে যারা বিজেপির দেওয়াল লিখছে তারাও এসে হাত মেলাচ্ছে, যারা তৃণমূলের তারাও এসে হাত মেলাচ্ছে, কি মনে হচ্ছে যে এইটা কি ভোট বাক্সে এফেক্ট ফেলতে পারে, নাকি শুধু একদম পরিচিত কেউ দাঁড়িয়েছে তার পাশে থাকার আশ্বাস যে বা খুব ভালো লাগছে তুমি এগিয়ে চলো? মানে এটা আপনি যেটা বলছেন এটা কোনো অবাস্তব কথা বলছেন। আমারও এই বিষয়টা মাথায় আছে, কিন্তু আমি বেহালাতে তো শুধু পরিচিত মুখ আমায় ভোট দিন সেটা বলছি না। আমি বেহালাতে এমন কতগুলো ইস্যুকে আমি রেইজ করেছি যে ইস্যুগুলো কোনো পলিটিক্যাল দল রেইজ করেনি। আমি প্রথম একটা দুটো তিনটে বলবো, তারপরে আমি আপনার মাধ্যমে আমি সমস্ত বেহালাবাসীকে জানিয়ে দিচ্ছি আমার যে প্রতিজ্ঞাপত্র, সেই প্রতিজ্ঞাপত্রে প্রত্যেকটা ইস্যু থাকবে, সেগুলো আমরা বাড়ি বাড়ি পৌঁছে যাবে আমাদের 70,000 প্রতিজ্ঞাপত্র তৈরি হচ্ছে। আমি সেখানে প্রথম যে কথাটা বলেছি যে বেহালা বিদ্যাসাগর হাসপাতাল তাকে মেডিকেল কলেজ করতে হবে, এটা হচ্ছে আমার দাবি। আমি বিধানসভায় গেলে প্রথম এই দাবিটা উত্থাপিত করব এবং আমি লড়াই করে এইটা আমি করাবো। সরকার যে সরকারই প্রতিষ্ঠিত হবে, সরকার তো একটা প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের কাছে আমার প্রথম দাবি থাকবে যে বেহালা পশ্চিমে এই বিদ্যাসাগর হাসপাতাল একটা আমাদের বেহালার গরিব, বেহালা শুধু নয় দক্ষিণ 24 পরগনা এন্টার একদম গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত এই যে পরিবারগুলো, তারা এই বেহালাতে গিয়ে কেন আর উন্নত চিকিৎসা পাবে না? পিজিরই সমান ইনফ্রাস্ট্রাকচার আমাদের এখানে করা সম্ভব এবং পিজির বিকল্প হিসেবে আমরা এই বিদ্যাসাগর হাসপাতালকে দেখতে পারি। তার সম্ভাবনা, সুযোগ সমস্ত কিছু আছে। সেটা থাকার পরেও কেন আমরা অবহেলিত থাকবো? বেহালা কেন যুগের পর যুগ অবহেলিত? বেহালাতে বেহালার মানুষ কেন অবহেলিত থাকবে? আমি সেই কথাটাই প্রথম বিধানসভায় গিয়ে মানুষের কাছে, বেহালার মানুষকে আমি এটা বলেছি। এটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বলে কোনো কথা, সব মানুষই উপকৃত হবেন। কিন্তু আমি যেহেতু বেহালা পশ্চিমে আমি প্রার্থী, তাই আমি এই দাবিটা করব যে এইটাকে প্রথম কাজ হবে আমার, আমি জিতলে বিধানসভায় গিয়ে এইটাকে রেইজ করা, এইটাকে আদায় করে আনা, এই কাজটা আমি করব। আমাকে শুধু পরিচিত বলেই দেবেন তা নয়, পরিচিত লোকেরা হাত নাড়লেই ভোটে যেতে যায় না। অপরিচিত মানুষরা যখন আমাকে নিয়ে আলোচনা করবেন তখনই বোঝা যাবে পরিস্থিতি তৈরি হয়েছে, তার আগে নয়। কিন্তু সেটা আমার ধারণা সেটা শুরু হয়েছে, বেহালাতে বিভিন্ন জায়গায় হচ্ছে। আগে যারা বলছিল যে কি করতে দাঁড়িয়েছেন, তারাই এখন বলছেন যে জিতলে তো এখানে চলে যাবে, জিতলে তো ওখানে চলে যাবে, সব বলছেন। কিন্তু আমি বেহালার মানুষকে আশ্বস্ত করি, জিতলে আমি বেহালার মানুষের পাশেই আছি, অন্য কোথাও নেই। বেহালার মানুষের জন্য কথা বলবো। আমি সেকেন্ড যে ইস্যুটাকে রেজ করেছি, দেখুন আমরা জন্মলগ্ন থেকে শুনছি বেহালায় বেগর খাল,
এর সংস্কার হবে, বেহালার জলে ডুববে না। এই গল্প শুনতে 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 আমি ক্লান্ত হয়ে গেলাম। আমাদেরও বয়স হতে শুরু, এবার আমরা বোধহয় এরপর আমরা যখন বৃদ্ধ হয়ে যাব আমাদের না পরের জেনারেশন তারাও শুনবে। এইটা নিয়ে আমি স্পেসিফিক্যালি বলেছি যে এমন কোনো রাজনৈতিক দল, আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে যারা জিতেছে তারা দলীয় সিম্বলে জিতেছে, তার দলের স্লোগানের বাইরে তারা কথা বলতে পারেনি। তারা বিধানসভায় গিয়ে এই যে বেগরখাল সংস্কার, এই ইস্যুতে কেন বিধানসভায় আমি একদিন উত্তাল করব না, কেন বেহালার আমি প্রতিনিধি হিসেবে কেন এই কথা বলবো না যে আমার বেগরখাল যে সংস্কার হয়নি, এই সংস্কারের কাজ কলকাতা কর্পোরেশন আর পশ্চিমবঙ্গ সরকার যৌথ উদ্যোগে এই কাজটা ইমিডিয়েট শুরু করো। এই কাজটা না করতে পারলে, এমনিতেই আন্ডারগ্রাউন্ড সুয়ারেজের কাজ হচ্ছে, তারপরেও বহু সমস্যা থাকবে, তারপরেও জলে ডুববে। কিন্তু এই কাজটা যদি আমরা সঠিকভাবে করতে না পারি, যেটা বহু পূর্ব পরিকল্পিত কিন্তু কোনোদিনই হচ্ছে না, আমি সেই কাজটা করার জন্য দায়বদ্ধ আমি বলেছি। থার্ড যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেহালাতে বেকার যুবক যুবতী, প্রতিটা ঘরে ঘরে বেকার যুবক যুবতী রয়েছে, শিক্ষিত অল্প শিক্ষিত। এই সমস্ত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান কেউ বলেনি, কেউ বলছে না, সব গোল গোল কথা বলছে। যুবসাথী দিচ্ছে, আমি বলেছি শুধু ভাতা নয়, ভাতা দিয়ে দায়িত্ব শেষ হয় না সরকার, কর্মসংস্থান। আর এই কর্মসংস্থান বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা বাড়ির বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করার দায়িত্ব থাকবে আমার আগামী 5 বছরে। আমি সেই জন্য বলেছি একবার চান্স দিয়ে দেখুন, যদি আমি না পারি পরের বার আপনারা পাল্টে দেবেন, কিন্তু 5 বছর প্রত্যেকটা বেকার যুবক যুবতীর তাদের কর্মসংস্থানের দায়িত্ব থাকবে আমার। আমি সেই কর্মসংস্থান করার জন্য লড়াই করব। আর শেষ যেটা বলবো, যেটা হয়নি বেহালায়, বুদ্ধদেব ভট্টাচার্য তার সরকারের পরিকল্পনা ছিল যে সরকারি বা সরকারি স্কুলগুলোকে, যেহেতু ছাত্র কমে যাচ্ছে বা আমাদের ইংলিশ মিডিয়ামে পড়ানোর ঝোঁক প্রবণতা বাড়ছে, ইংলিশ মিডিয়াম স্কুল করা হবে। আমাদের বেহালায় একটি মাত্র স্কুল হয়েছে, সেটাও নামকে বাস্তা, খুব একটা ভালো স্কুল নয়। এখানে বেহালা অনেকগুলো আর্য বিদ্যা মন্দির আছে, শোষণা হাই স্কুল আছে, বরিশা আছে। এই স্কুলগুলোকে আমরা কেন ইংলিশ মিডিয়াম স্কুল করতে পারলাম না? এটা আসলে আমরা প্রথম আমার দাবিগুলোর মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ। শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, এটা মূল গুরুত্বপূর্ণ। এর বাইরেও অনেকগুলো দাবি থাকবে, 11টা দাবি থাকবে, কিন্তু মূল 3টে, শিক্ষা, স্বাস্থ্য। মানুষের মৌলিক অধিকারগুলোকে আপনাকে সুরক্ষিত করতে হবে, তার পাশে নাগরিক পরিষেবাটা তো থাকছে, কিন্তু মূল 3টে ইস্যুকে আমি ধরেছি। স্বপনবাবু যেটা বলছেন একেবারে তিনি কিন্তু পরপর 4টের কথা বললেন, বিদ্যাসাগর হাসপাতাল, বেগরখাল, অবশ্যই কর্মসংস্থান এবং এর পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ হতেই হবে। এবং আমি একটা বিষয়ে আসবো, অনেকেই কিন্তু বলতে শোনা যাচ্ছে যে স্বপনবাবু দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসাবে, জয়যুক্ত হলে যে কোনো একটা দলে, অবশ্য তারা বলছেন না শাসক দলে, তারা বলছে বিরোধী দলে, এরকম কি সত্যি সম্ভাবনা থেকে যায়? না শুনুন, এই কথার কোনো ভিত্তি নেই। এটা একদল লোক আমি জানি, আগে যারাই বলেছিল যে জিতবেই না, কেউ বলেছিল 500 ভোট পাবে, কেউ 1000 ভোট পাবে, এটা বলেছিল। কিন্তু আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে। বেহালায় তো আমি 20 বছর এখানে ছাত্র যুব রাজনীতি করেছি, আমি বেহালার মানুষকে চিনি, সব রাজনৈতিক দলের নেতাকর্মী আমায় কম বেশি চেনে, সব রাজনৈতিক দলে। ফলে আমার কোথাও কোনো যোগাযোগের সমস্যা হবে না, আমি এটা জানতাম। আর আমি জানি যে ময়দানে নামলে আমি যে পরিস্থিতিটা তৈরি হবে, সেটাকে আমি সেই পরিস্থিতিতে আমি মানুষের কাছে পৌঁছে যেতে পারবো, মানুষের বিশ্বাস অর্জন করতে পারবো। আর এই যে মানুষের বিশ্বাস যেটা আমি অর্জন করছি, আমি আবারও বলেছি, জয়যুক্ত যখনই হব, বেহালার একজন নির্দল প্রার্থী হিসেবে জয়যুক্ত হয়ে বেহালার কথা, কোনো দলীয় কথা, আমার দলীয় স্লোগান নেই, আমার কোনো দলীয় সিম্বলও নেই। আমি নিজে, নির্বাচন কমিশন আমায় যে প্রতীক দেবে সেই প্রতীক নিয়ে আমি লড়াই করব। আমার সেই প্রতীকটাকেই সামনে রেখে আমি বেহালার মানুষের স্বার্থে, বেহালার মানুষের দাবি পূরণ, এটা হচ্ছে আমার কাছে প্রায়োরিটি। এই দাবি পূরণ করার জন্য লড়াই একদম শেষ দিন পর্যন্ত। আমার 5 বছরের টার্ম থাকবে, সেই 5 বছরে যা আমি প্রতিশ্রুতি বেহালার মানুষকে দিচ্ছি সেগুলো পূরণ করার জন্য একদম যারা সরকারে আসবে তাদেরকে নাস্তানাবুদ করে ছেড়ে দেবো, যে এই দাবি তুমি পূরণ করো, না হলে আমি ময়দান ছাড়বো না। এটুকু আমি বলে রাখতে পারি, বেহালার মানুষের পাশে থাকবো। আচ্ছা, জনগণের স্বার্থে, জনগণের পাশে বেহালা পশ্চিমের নির্দল প্রার্থী স্বপন দাস তিনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলছেন যে জয়যুক্ত হতে পারলে আগামী 5 বছরে বিধানসভায় এই ইস্যুতে আমি কিন্তু ঝড় তুলবই। হ্যাঁ, এটা নিয়ে দেখা গেছে এর আগেও, অবশ্যই বাংলার রাজনীতিতে দেখা গেছে যে অনেক সময় খুব নামকরা মুখ তারা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পরবর্তীকালে তারা তৃণমূল কংগ্রেসে চলে এসছে, তারপরে তারা ক্ষমতায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু তিনি বলছেন যে না, আমি নির্দল প্রার্থী হিসেবেই
5 বছর বা নির্দল প্রার্থী যদি আমি জয়যুক্ত হতে পারি, তাহলে সেক্ষেত্রে সেই এমএলএ হিসেবে আমি বেহালার কাজ করব, এই বিষয়টা আমি দেখব। আপনি দীর্ঘদিন, আমি যদি ভুল না বলি, আপনি দীর্ঘদিন বাম মনস্ক মানুষ, বাম মানে থেকে রাজনীতি সক্রিয়ভাবে রাজনীতি করেছেন, এটা বেহালার মানুষ জানে। এবং তারপরে আপনি যাই করেছেন, এবং আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও আপনি কিন্তু সমস্ত বিষয়টা খুব সরাসরি সামনে এনেছেন। তাই এইবার কোনো শাসক দল বিরোধী দলে না গিয়ে এই নিজে আমি একা ইন্ডিপেন্ডেন্ট লড়বো, এই সিদ্ধান্তটা কেন ছিল? ওই সিদ্ধান্তটা ওই একটাই কারণে, যে যদি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেখার পর আমার মনে হয়েছে যে বেহালাতে জনপ্রতিনিধি হতে হবে, এমন জনপ্রতিনিধি হতে হবে যে বেহালা বোঝে, বেহালার কাজ করতে পারবে এবং ফুল টাইম পলিটিক্স করতে পারবে। আর বেহালাতে কোনো সমাজ বিরোধী কার্যকলাপ যেন বেহালাতে মাথা চাড়া না দিতে পারে, সেটাকে আমি সর্বাধিক নজর দিয়েছি। সব কিছু মাথায় রেখে আমার মনে হয়েছে, অন্যান্য দলের প্রার্থী অনেকেই হয়েছেন, কিন্তু আমার মনে হয়েছে হয়তো অন্য দলেরও ভালো প্রার্থী আছে, কিন্তু আমার মনে হয়েছে সেদিন জিতবেন না। আজকের রাজনৈতিক পরিস্থিতির কারণেই তিনি জিতবেন না, হয়তো তিনি ভালো প্রার্থী কিন্তু জিতবেন না। আমার সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে বেহালার মানুষ আমাকে গ্রহণ করবে এই কারণে যে আমার দলীয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলের যে নিজস্ব স্লোগান আছে, আমি তার ঊর্ধ্বে গিয়ে সকলকে একত্রিত করার, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা বেহালায় স্রোত, মারাত্মক স্রোত তৈরি হয়েছে। এই স্রোতটা একজোট নয়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে স্রোতটা তৈরি হয়েছে, স্রোতটা একজোট নয়। একজোট হওয়ার জন্য কোনো দলীয় সিম্বলে একজোট করা যাবে না। একটা দলীয় সিম্বলের বাইরে, দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে এই ভোটটাকে একজোট করা সম্ভব। আমি সেটা মাথা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি। খুব ক্যালকুলেটিভ। তা হচ্ছে, যদি কোনো আমি রাজনৈতিক দলের ব্যানারে প্রার্থী হতাম, তাহলে সেই রাজনৈতিক দলের ডুজ অ্যান্ড ডোন্টসকে আমাকে ফলো করতে হতো। সেই জায়গায় স্বপন বাবু তিনি কিন্তু একেবারে নারাজ। তাই জন্যই তিনি কিন্তু শুধুমাত্র মানুষের কাজ করবে, এবং করবে বলেই তিনি নির্দল প্রার্থী হিসেবে কিন্তু মাঠে নেমেছেন। একদম শুরুটা করেছিলাম এই সাক্ষাৎকার ক্রিকেটীয় কথা দিয়ে, তার কারণ ক্রিকেটে অনেক সময় অনেক দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে, ধরেই নেওয়া হয় যে তারা নকআউটে যেতেই পারবে না, অথচ বারবার ঘটেছে ক্রিকেটে ভীষণ অনিশ্চয়তার খেলা, বোলার শেষ পর্যন্ত জানে না যে তার বলটা হাত থেকে বেরোনোর পর সেটা ব্যাটসম্যান মারবে নাকি উইকেট ছিন্ন ভিন্ন করে দেবে। কিন্তু শেষ পর্যন্ত এই ঘটনাগুলোও ঘটেছে যে সেই আনপ্রেডিক্টেবল দল তারা একেবারে নকআউট পর্যায়ে চলে এসছে। স্বপন দাস বেহালা পশ্চিমের নির্দল প্রার্থী, তিনি কিন্তু কনফিডেন্ট, তার শরীরী ভাষা কনফিডেন্ট, তিনি জয়যুক্ত হবেন। শেষ প্রশ্ন, প্রচার শুরু হয়ে গেছে, কবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন? 4 তারিখ আমাদের সম্ভবত তারিখ ঠিক হচ্ছে, আমাদের টিম আছে, ওরা কাজ করছে। 4 তারিখ সম্ভবত আমি মনোনয়ন জমা দেবো, এবং মনোনয়ন জমা দেওয়ার কাজ এটা তো যেমন চলবে, তার সঙ্গে সঙ্গে আমার প্রচারও চলবে। এই মনোনয়ন জমা দেব, আর আমি ঠিক করেছি বেহালার সব মন্দিরে গিয়ে আমি একবার প্রণাম করে আসবো। সবার কাছে আমি আশীর্বাদ নেবো, মানুষের কাছেও যেমন নেবো, দেবতাদের কাছেও আমি আশীর্বাদ নেবো, সকলের আশীর্বাদ নেবো, সবার কাছে, আল্লাহ থেকে শুরু করে প্রত্যেকের কাছেই যাব, সবার কাছেই আশীর্বাদ নেবো। আশীর্বাদ নিয়ে সমস্ত যত ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে আমাদের বেহালার যতগুলো আছে, সব ধর্মীয় প্রতিষ্ঠানেই যাব, গিয়ে সেখানে তাদের সকলের কাছে আশীর্বাদ নেবো। সকলের আশীর্বাদ নিয়ে নিশ্চয়ই আমি এই লড়াইয়ে জিতব, এটা আমি নিশ্চিত। পেছনের সেই লেখাটা দিয়ে আজকের আবার শেষ করব। ভারতের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, ঈসাই সবাই আমরা ভাই ভাই, এই স্লোগানকে নিয়ে ধর্মের কোনো রাজনীতি নয়, সব ধর্মকে নিয়েই বেহালা পশ্চিমের নির্দল প্রার্থী স্বপন দাস মাঠে নেমে পড়েছেন। মাঠের উত্তাপ তিনি টের পাচ্ছেন, তবে অবশ্যই নজর রাখতে হবে 29শে এপ্রিলের দিকে, যেখানে ইভিএমে মানুষের রায় কী হয় সেটা অবশ্যই আমরা তার জন্য আবার অপেক্ষা করতে হবে 4ঠা মের দিকে। তার কারণ মানুষের মন বোঝা ক্রিকেটের মতোই ভীষণ আনপ্রেডিক্টেবল। অনেক ধন্যবাদ, আপনার অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।